হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। আমার বউয়ের আগামী মাসে বিয়ের খবরটা নিশু নিজেই আমাকে জানিয়েছে। যখন বিয়ের কথা বলে তখন চুপ করে শুনেছিলাম। বিয়ের কথা বলেই নিশু ফোনটা কেটে দিয়েছে। শুধু এটা ভাবছি যে 4.5 বছরের মেয়েকে রেখে কিভাবে অন্যকে বিয়ে করবে নিশু। আমি যখন ফিলিপাইন পাড়ি জমাই তখন আমার বউ 5 মাসের গর্ভবতী। এখন আমার মেয়ের বয়স 4.5 বছর। কিছুদিন আগেই ওর একটা বাজে পিক আমার চোখের সামনে পড়েছিল, যে পিক জড়িয়ে ধরা অন্তরঙ্গ অবস্থায় ছিল। সেই সব দেখেও চুপচাপ ছিলাম, কিন্তু বিয়ের কথা শুনে আমি মেনে নিতে পারি নাই। হাজার হাজার মাইল পাড়ি দিয়েছি বাংলাদেশে। কিছুক্ষণ পরেই ফ্লাইট। বিগত 1 বছর হয়েছে আমার বউ মানে নিশুর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। আমি যোগাযোগ রাখতে চাইলেও নিশু রাখতেছে না। ফিলিপাইন আসার পর থেকে আমাদের দূরত্ব বেড়েছে। কেন এবং কি কারণে তা আমার জানা নেই। আমি ফিলিপাইন আসার 3 বছর পর্যন্ত মোটামুটি ভাবে যোগাযোগ ছিল, কিন্তু হঠাৎ করে নিশু চেঞ্জ আমি মেনে নিতে পারি না। সেই 2 বছর ধরে আমার মেয়ে নাইসের সাথে কথা বলতে দিচ্ছে না। আমার আপনজন বলতে আমার চাচাতো একটা ভাই আছে। কয়েক মাস আগে নিশুর কাছে পাঠিয়েছিলাম, তো দেখা করতে পারেনি। এবং আমার মেয়েকেও না। নিশুর বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে, তারা জবাব দেয় নিশুর ব্যাপারে কিছুই জানে না। অন্য কারো মাধ্যমে আমি জানতে পারলাম আমার মেয়ে নাইসা নাকি ওর মায়ের কাছে নেই, নাইসাকে অন্য কোথাও রেখেছে। অবশ্য নিশুর সাথে যখন আমার কথা হতো তখন নাইসার কথা জিজ্ঞেস করতে টপ করে ফোনটা কেটে দিত। হাজারবার ফোন দেওয়ার পরেও কয়েকদিন পর পর ফোন পিক করতো। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। পারিবারিক বলতে আমার চাচারা ফুপুরা মিলেই আমার বিয়ে দেয়। বলা যায় এক পর্যায়ে লোভ করেই বিয়েটা দিচ্ছে। আমার বাবা মা আমি ছোট থাকতে মারা গিয়েছেন, তাদের চেহারা আমার মনে নাই। চাচার ঘরেই বসে খেতাম। মাস্টার্স প্রথম বসেই আমাদের বিয়ে দেয়। নিশুর বাবা পয়সাওয়ালা, আমাকে দিয়ে তাদের কিছুটা ফলতে পারে বা আমার নিজেরও যাতে কিছু ফলে। নিশুকে বিয়ে করার পরে নিশু আমাকে খুব সহজেই মেনে নেয়। নিশুর কাছে জানতে পেরেছি নিশুকে একটা ছেলেকে ভালোবাসতো। ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়তো। এক পর্যায়ে নিশুকে ধোকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়। তারপরে বাবা মায়ের পছন্দে আমাকে বিয়ে করে নেয়। নিশুকে আমি তেমন কিছুই দিতে পারিনি, তবে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি। তাতেই নিশু খুশি থাকতো। কোনো ধরনের অভিযোগ ছিল না আমার উপরে। ছোট্ট জব করে আমাদের ভালোভাবেই কাটে যেত। মাস শেষে কিছু জমাতে না পারলেও ভালোবাসার আবদ্ধ ছিলাম আমরা। আমার মনে হতো কয়েক যুগের পরিচয় ছিল আমাদের। অনেক বছর রিলেশন করে যেন আমাদের বিয়েটা হয়েছে। তার চাইতে আশ্চর্য হতাম যখন দেখতাম আমার প্রতি নিশুর অনেক কেয়ারিং। কোনো এক ছুটিতে আমরা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। নিশু ওর বাবার কাছ থেকে টাকা আর সাথে ওর বাবার গাড়িটা নিয়েই বের হয়েছে। কয়েকদিন আমরা বেরাবো সে উদ্দেশ্যেই বের হয়েছি। ড্রাইভার সামনে গাড়ি চালাচ্ছে আর নিশু আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে আমার মুখের উপরে উড়ে বেড়াচ্ছে। আমি নিশ্চুপ ভাবে চুলের সুবাস কুড়িয়ে নিচ্ছি। এ যেন এক পরম ভালোবাসার সিক্ত অনুভূতি। আমার লাইফে এই প্রথম কেউ আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আর কাঁধে মাথা রাখা অবস্থায় যে এতটা সৌন্দর্য বৃদ্ধি পায় আগে বুঝিনি। আসলে আগেও কখনো ভাবিনি যে কোনো এক জার্নিতে আমার কাঁধে মাথা রেখে কেউ ঘুমিয়ে থাকুক। এক দৃষ্টিতে নিশুর মুখের দিকে তাকিয়ে আছি, তবে বুঝতেছি নিশু ঘুমের মধ্যে বিরক্ত বোধ করতেছে। তার কারণ হলো ওর মাথার চুল উড়ে নাক মুখের উপরে পড়ছে, তাই হয়তো বিরক্ত হচ্ছে। আমি আস্তে করে ওর মাথার চুল সরিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলাম। শক্ত করে আমার কোমর আঁকড়ে ধরে আছে নিশু। আমার ভাবনার ছেদ ঘটিয়ে নিশু বলে উঠলো, নিবিড়, এভাবে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? হুম। আমি কি না কি দেখি তা তুমি দেখলে কখন? আমার হাতটা ওর বুকের উপরে রেখে বলল, এখান থেকে দেখছি। তবে তুমি আমাকে খুব মনোযোগ দিয়ে ভাবছিলে আর আমার মুখের দিকে তাকিয়েছিলে, এটা তো সত্যি, তাই না? একটু রোমান্টিকতা হচ্ছে না? তুমি চুরি করে দেখেছো আমি কি না কি করে ঘুমেন ভান ধরে চোখ বন্ধ করেছিলে, এটাতে কোনো সন্দেহ নাই। যাই করি, এখন বলো কি ভাবছিলে? ভাবছিলাম বিয়ের আগে কেন কোনো সুন্দরী মেয়ে আমার কাঁধে মাথা রেখে ঘুমায়নি। তখন কেউ ঘুমালে অন্যরকম একটা ফিলিংস আসতো। কি? এক সেটকে চিৎকার দিয়ে বসলো নিশু। ড্রাইভারও ভয় পেয়ে কষে ব্রেক মারলো। ব্রেকের ধাক্কা সামলাতে না পেরে একবারেই বুকে। ড্রাইভারকে গাড়ি চালাতে বলে নিশুকে বললাম, তোমার মতো কোনো সুন্দরী মেয়ে আমার বুকে ঘুমাবে বলে আগে কখনো আমার পাশের সিটে কোনো মেয়ে বসেছি? আর কখনো আশাও করিনি বিয়ের আগে কোনো মেয়ে আমার পাশের সিটে বসুক। আমার এই সাদা মনের কারণেই তো আজ আমি তোমার মতো সুন্দরী মেয়ের স্বামী হতে পেরেছি। হয়েছে হয়েছে,
আর চাপা মেরে আমাকে খুশি করতে হবে না। আর আমি মানি না তোমার পাশে কোনো মেয়ে বসে নাই। কালোদের সুন্দরী বলে প্রশংসা করলেও দোষ। এই কি বলা? আমি কালো? আমি যেহেতু কালো, তাহলে পিয়া করলে কেন? বুঝতে পেরেছি, এখন নিশুর চোখ থেকে অভিমানের কান্না বের হয়ে আসবে। আরে পাগলি, আমি তো মজা করে কালো বলছি। তুমি আমার কাছে এই পৃথিবীর সবার চাইতে রূপবর্তী। আসলে নিশু অনেক সুন্দরী। এই মামা, গাড়ি ঘোরান, আমরা বেড়াতে যাব না, সোজা আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবেন। আহারে পাগলিটা খেপে গেছে। কতটা বোকা আমার বউটা। আচ্ছা শোনো, হোটেলে গিয়ে অনেকবার কান ধরে উঠবস করে নেবো, কেমন? আমার সাথে কথা বলবা না, আমি তো অসুন্দরী। ইস রে, সেই কথাটা এখনো ধরে নিয়েছে। আচ্ছা নিশু, আমাদের সিলেট যেতে আর কতক্ষণ লাগবে? আমি তো আগে কখনো সিলেট যাইনি। ঘন্টাখানেকের মতো লাগবে আরো। তুমি ঠিকঠাক ভাবে চেনো তো? হ্যাঁ চিনি বলেই তো আমার পছন্দে তোমাকে এখানে নিয়ে আসা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ ঘুমাই তোমার কাঁধে। হুম, মোটেই না, তোমার সিটে তুমি ঘুমাও। এভাবে কথা বলতে বলতেই আমরা সিলেট পৌঁছে গেছি। নিশু কথা মতোই একটা হোটেলে উঠলাম। ছাদের এক পাশে গেলে দেখা যায় পাহাড়ের টিলা, আবার অন্য সাইডে গেলে দেখা যায় সমতল চায়ের বাগান। জায়গাটা যে এতটা সুন্দর হবে তা আগে কখনো ভাবিনি। হোটেলের সংলগ্নেই পার্ক। জায়গাটা বেশ সুন্দর। পরের দিন সকালবেলা আমরা গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছি। সারাদিন ঘুরে ফিরে বিকেলে হোটেলে ব্যাক করলাম। বেশ ক্লান্ত হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার পরে আমি ঘুম অবস্থায় নিশু আমাকে বলল হোটেলের নিচে যাবে। তখন আমার ঘুমের রেশ কাটেনি। আমি নিশিকে যেতে বললাম, বলে আবার ঘুমিয়ে পড়ছি। 8:30টায় ঘুম ভাঙার পরে দেখি নিশু এখনো ফেরেনি। আবার ওর মোবাইলটাও রেখে গেছে। আমি সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আশেপাশে খুঁজেও নিশুকে দেখতে পাচ্ছি না। 2-1 পা হেঁটে গিয়ে লক্ষ্য করলাম নিশু গোল পাতার ছাউনির নিচে বসে বসে আছে। লাইটের আলোয় কিছুই ক্লিয়ার বুঝতে পারছি না, তবে দেখতেছি নিশুর সামনে কেউ বসে আছে। আরো কয়েক পা এগিয়ে দেখি ওর বয়ফ্রেন্ডের সামনেই বসে আছে নিশু, এবং নিশুর হাতটা ধরে আছে ওর বয়ফ্রেন্ড। অবশ্যই আমি চিনতে পারতাম না যদি নিশুর মোবাইলে ওর বয়ফ্রেন্ডের পিক না দেখতাম। আমি সামনে যেতেই নিশু আর ওর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে গেল। ওদের দেখেই আমি হাঁটা দিলাম। নিশু পিছন পিছন হেঁটে এসে বলল, নিবিড় স্যার, আমি জানতাম না অনেক এখানে আসবে। আসলে ভাগ্যক্রমে অনেকের সাথে দেখা। নিশু, আমি এই বিষয়ে কিছুই জানতে চাচ্ছি না। তোমার কথা শেষ না হলে তার সাথে কথা শেষ করে তারপর রুমে আসো। প্লিজ নিবিড়, রাগ করো না, অনেকও এসেছে এখানে বেড়াতে। আমি আসলে কিছুই জানতাম না, আমাদের সেই অনেক আগেই যোগাযোগ হয় না। চুপ করো তুমি। এখন বুঝতে পেরেছি কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। এতই যখন টান, তাহলে বিয়ে করলেই বা কেন? আচ্ছা রুমে চলো, তারপরে বলছি। আমি নিশুর সাথে কোনো কথা না বলে কাপড় চোপড় রেডি করে শুরু করলাম। নিশু আমার হাতটা ধরে বলতে শুরু করলো, নিবিড়, আমি আসলেই জানতাম না অনেক এখানে এসেছে। অনেকের সাথে আমার প্রথম পরিচয় এখান থেকেই। আমরা কয়েকজন বান্ধবী মিলে এখানে ঘুরতে আসি। ঘুরতে আসা তৃতীয় দিনের দিন একটা কাকতালীয়ভাবে দেখা। এই হোটেল ছেড়ে আমরা বাসায় ফেরার দিন দুপুর টাইমে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। অনেক সময় ধরে বৃষ্টি হওয়ার পরে টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, কিন্তু আমাদের বাড়ি ফিরতেই হবে। এখানের আশেপাশে গাড়িও পাওয়া যায় না। গাড়ি স্ট্যান্ডে যেতে হলে আমাদের সবাই ভিজে যেতে হবে। অন্যদিকে অনেকও এই হোটেল ছেড়ে অন্য কোথাও ভ্রমণে যাবে। আমি অনেকের কাছে সাহায্য, একটু হেল্প চাইছিলাম, কারণ অনেক এখানে ওর নিজের গাড়ি নিয়ে এসেছিল। আমাদের স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য অনেকে অনুরোধ করলাম। অনেক রাজি হয়ে আমাদের স্ট্যান্ডে পৌঁছে দিল। স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আমাকে একটা ছাতা দিয়ে গেল, কারণ এখানের আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়। অনেক ছাতাটা দেওয়ার পরে আমি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট চেক নিলাম, যাতে ওর ছাতাটা কোনো এক সময় ফিরিয়ে দিতে পারি। অনেক আমাদের নামিয়ে দিয়ে ওর জায়গায় চলে গেল, কিন্তু গাড়ির টিকিট নেওয়ার সময় আমার টনক নড়ল। আমার পার্স ব্যাগটা ওই গাড়িতেই ভুলে ফেলে এসেছি। বিপত্তি ঘটলো এখানে। অনেকের ফোন নাম্বার না নিয়ে নিয়েছি ওর ফেসবুক অ্যাকাউন্ট। কি আর করার, টিকিট নিয়ে আমরা গাড়িতে উঠলাম। এর ফাঁকে
অনেকের আইডিতে কয়েকটা মেসেজ দিয়ে রাখলাম। ঢাকার কাছাকাছি আসার পরেই অনেকের মেসেজের রিপ্লাই পেলাম। অনেকের বাসা রাজশাহী আর আমাদের বাসা ঢাকায়। অনেকে ঢাকায় আসার কোনো মানেই নাই। আমি আমার পার্স ব্যাগ পাওয়ার আশা ছেড়ে দিলাম। এরপরে অনেকের সাথে আমার টুকটাক কথা হতো, তবে রেগুলার না। এক পর্যায়ে আমরা বন্ধুত্বে পরিণত হয়েছি। আমরা যেহেতু সেম ইয়ার প্লাস সেম বয়সী, একে অপরের সাথে তুই তোকারি করে বলতাম। আমাদের কথা হতো বেশিরভাগ রাতের দিকে। কথা বলতে বলতে আমাদের নাম্বার আদান প্রদান করা হয়েছে। আসলে সত্য বলতে কি, অনেকের সাথে কথা বলতে বলতে আমি ওর মায়ায় পড়ে গেছিলাম। তবে নিজেকে বারবার প্রশ্ন করেও জানতে পারিনি অনেকের প্রেমে পড়ে গেছি কিনা। তবে ওর সাথে আমার কথা না বলে সময় কাটতো না। দুষ্টুমি ফাজলামি করতে করতে রাত পার করতাম। কোনো এক কথার প্রেক্ষিতে আমি অনেকের কাছে জিজ্ঞেস করলাম ওর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। অনেক জবাবে বলল হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড আছে। ওর গার্লফ্রেন্ড আছে জানার পরে কেমন জানি একটা ধাক্কা খেলাম। শূন্যতা অনুভব করতে শুরু করলাম। অনলাইনে না আসার জন্য নিজেকে খুব ব্যস্ত রাখলাম। আর অনেক মেসেজ করলেও ওকে কিছুটা ইগনোর করতে শুরু করলাম। রাতের বেলা যেহেতু আমাদের কথা হতো, সেহেতু অনেক রাতের বেলায় ফোন দিত। কয়েক মিনিট কথা বলেই কাজের অজুহাত দেখিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম। হঠাৎ করেই অনেকের যোগাযোগ অফ হয়ে গেল। ওর ফেসবুক আইডি সহ মোবাইল নাম্বার সব অফ করে দিল। বড্ড মিস করতে শুরু করি অনেককে। আগে 1 ঘন্টা অনলাইনে আসলেও এখন আমি অল টাইম অনলাইনে সময় কাটাই। বারবার অনেকের ইনবক্স চেক করি কোনো মেসেজ আসছে কি না। না, তারপরেও অনেকের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে আমার মনটা একেবারে মরে গেছে। এইবার বুঝতে পারলাম অনেকে ছাড়া আমি একেবারেই অচল। এরই মাঝে আমার এক্সাম চলে আসলো। পড়াশোনাও মনোযোগ দিতে পারছি না। কোনো মতে পড়াশোনা করে এক্সাম শেষ করলাম। 1 মাস 17 দিন পরে অনেক আমাকে এক পরন্ত বিকেলে ফোন দেয়। অনেকের ফোন দেখে আমি বাকশক্তি হারিয়ে ফেলি। ফোন বাজার শেষ প্রান্তে গিয়ে অনেকের ফোন পিক করি। অনেকের ফোন রিসিভ করি, শুনতে পাই আমাকে বাসার নিচে নামতে বলেছে। আমি ফোনটি কেটে দিয়ে নিচে নেমে দেখি অনেক গাড়ি নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি চুপচাপ ভাবে অনেকের সামনে দাঁড়িয়ে আছি। এরপরে অনেকের সাথে গাড়িতে উঠে বসে আছি। আমাকে নিয়ে একটা পার্কের মধ্যে গেল। দুজনে পাশাপাশি বসে আছি একটা বেঞ্চে। আমার ভাবনার ছেদ ঘটিয়ে অনেক আমার বাম হাতটা স্পর্শ করলো। আমি হাতে ছিটকে দাঁড়িয়ে পড়লাম। অনেকও আমার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। ব্যাগ থেকে একটা কুচকালো গোলাপ আমার হাতে ধরিয়ে দিয়ে বলে ফেলল ভালোবাসি। সেটা গোলাপটা নাকি ওর গাছের প্রথম ফুল। ওর ভালোবাসি কথাটার চেয়ে অবাক হলাম অনেক আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ রেখে ভালোবাসি বলার সাহস পর্যন্ত পেল না। হয়তো অতিরিক্ত উৎফুল্ল হয়ে আমার চোখ থেকে এক ছিটে নোনা জল গড়িয়ে পড়ল। আমি অনেকের হাতটা শক্ত করে শুধু জানতে চেয়েছি এতদিন কেন যোগাযোগ বা অনলাইনে আসেনি। অনেক শুধু ওর শার্টের হাতটা খুলে দেখালো। বুঝতে আর বাকি রইল না, হয়তো কোনো সমস্যার কারণে হাতে বড় ধরনের অপারেশন হয়েছে। অনেক কোনো রকমের জন্য যেন ঢাকায় এসেছে। 2 সপ্তাহের জন্য ঢাকায় থাকবে। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার রাত ঘনিয়ে আসছে। বাসায় ফেরার জন্য অনেকের গাড়িতে উঠলাম। অনেক ড্রাইভিং করতেছে আর বলতেছে, নিশু, তোমাকে আরেকটি কথা বলতে চাই। আসলে আমার বাবার বিজনেস পার্টনারের মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা মা উঠে পড়ে লেগেছে। তুমি যদি চাও
আমি তোমাকে গোপনে বিয়ে করতে পারি। আসলে কথাটা এই মুহূর্তে বলাটা আমার ঠিক হয়নি, তারপরেও বললাম। আমি চুপচাপ ছিলাম তখন, শুধু বলেছিলাম পরে জানাবো। অনেক যখন আমাকে বাসার সামনে নামিয়ে দিল, তখন আমার হাতে কয়েকটা পার্সেল ধরিয়ে দিল। বাইক জানিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। বাসার কলিং বেল বাজাতে যাব, সেই মুহূর্তে আমার বাবা পিছন থেকে ডাক দিল। বাসার মধ্যে গিয়ে থ মেরে দাঁড়িয়ে আছি। বাবা জিজ্ঞেস করলো, ছেলেটা কে? আমার ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড। সেই তো বিকেলে বের হলি, এতক্ষণ কি করছিস? বাবা আসলে আমার হাত থেকে আমার মা পার্সেলগুলো নিয়ে নিল, সাথে আমার মোবাইল ফোনটাও। আমি কিছুই বলতে পারিনি, আর অনেকের দেওয়া পার্সেলগুলো দেখতে পারিনি। রুমের মধ্যে গিয়ে দরজা লক করে কান্না করতেছি। কি করব ভেবে পাচ্ছি না। একটু পরে আমার মা দরজার অপর পাশ থেকে শুধু বলল, অনিক নামের কোন ছেলে নাকি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে। নিবিড়। আমি যখন শুনতে পাই অনেক অ্যাক্সিডেন্ট করেছে, তখন আমি সেন্সলেস হয়ে পড়ি। আমি অনেককে দেখতে হসপিটালে যেতে পারি নাই। আমাকে বন্দি করে বাসায় রেখে দেয়। 3 দিন পরেই তাকে ডাক্তার দেখিয়ে রাজশাহী নিয়ে যায় ওর বাবা। আমি একেবারে ভেঙে পড়ি বলেই আমার বাবা মা অনেকের সাথে যোগাযোগ করতে সুযোগ করে দেয়। নিশু, তোমার চোখে জল, এই নাও টিস্যু। আই এম সরি নিবিড়, অনেক এখানে আছে আমি জানতাম না। আচ্ছা বাদ দাও, আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের আগেকার কথা না মনে পড়াই ভালো। আমরা চাইবো আমাদের সংসারটাকে কিভাবে সামনে নিয়ে আসতে পারি। ভ্রমণ শেষে আমরা নিশুদের বাসায় যাই। নিশুর বাবা আমাদের ডেকে নিয়ে একটা কথা বলে, যেটা শোনার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না, বিশেষ করে আমি। নিশুর বাবা আমাকে বলল, নিবি, তুমি যে জবটা করো সেটা একটা সময়ের জব। এই জবের কোনো ভরসা নাই। তার চেয়ে তুমি একটা কাজ করো, তাতে তোমারই মঙ্গল আর আমারও ভালো হবে। জি বাবা বলুন, আমার কি করতে হবে? ফিলিপাইন আমার এক বন্ধুর একটা ব্যবসা আছে। ব্যবসাটা হলো একটা গার্মেন্টসের বড় দোকানের। আমার বন্ধু চাচ্ছে ওর ব্যবসায় আমিও শেয়ারে থাকি, কিন্তু ওখানে পাঠানোর মতো আমার তেমন কেউই নাই একমাত্র তুমি ছাড়া। এখন তুমি যদি চাও তাহলে আমি বন্ধুর ব্যবসায় শেয়ার থাকতে পারি। বাবা, আপনি যেটা ভালো বোধ করেন সেটাই করুন, আমার কোনো আপত্তি নেই। নিশু বাধা হয়ে দাঁড়ায়। নিশু চায় না আমি দেশের বাইরে যাই। আমি যেখানে থাকি না কেন, নিশু আমার কাছেই থাকা লাগবে। আমি নিশুর কথায় সায় দিয়ে চুপচাপ থেকে গেলাম। আসলে আমি যে জবটা করতেছি সেটা একটা টেম্পোরারি জব। আমাদের সংসার বলতে তো কিছু আছে। হুটহাট করে জবটা চলে গেলে পথের ফকির হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সরকারি চাকরির আশা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। নিশু চাইলে ওর বাবার কাছ থেকে টাকা পয়সা আনতে পারে। কতদিনে বা আনবে বাবার কাছ থেকে টাকা? আর তাছাড়া আমার ওর বাবার টাকার প্রতি কিঞ্চিত পরিমাণও লোভ নাই। অনেক কিছু ভেবে চিন্তা করে মনে মনে ভেবে নিলাম নিশুর বাবার কথা মতো ফিলিপাইন যাব। এক পর্যায়ে আমি নিশুকে রাজি করিয়ে নিশুর বাবাকে বলে ভিসা পাসপোর্টের প্রসেসিং শুরু করে দিলাম। নিশুর বাবার কথা মতো আমার জবটাও ছেড়ে দিয়েছি। 2 মাস যাবত আমরা নিশুদের বাসায় আসি। কাগজপাতি রেডি করতে একটু লেট হচ্ছে। আমরা আমাদের দেশের বাড়িতে কিছুদিন বেড়াতে গেলাম। আমার চাচারা ফুপুরা সবাই একজোট হয়েছে। মানে আমাদের বেড়াতে যাওয়ার কথা শুনে সবাই বাড়িতে এক হয়েছে। একদিন বিকেল বিছানায় শুয়ে আছি। নিশু আমার বুকের উপরে মাথা রেখে আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, নিবিড়, তুমি চলে গেলে আমার একদম খারাপ লাগবে। ধুর পাগলি, খারাপ লাগবে কেন? তুমি তো তোমার বাবা মায়ের কাছেই থাকবে। আর তাছাড়া তোমার সাথে তো আমার সবসময় কথা হবে। নিশু, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমরা এভাবে কতদিনে বা থাকবো? তোমার বাবা তো আমাদের ভালোর জন্যই সবকিছু করতেছে। হুম, তা না হয় বুঝলাম, তারপরেও আমার অনেক কষ্ট লাগবে। তুমি ছাড়া একা হয়ে যাব। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নিশু, তোমার প্রেমের শেষ মুহূর্তের গল্পটা বলো না। বাদ দাও, কিসের মধ্যে কি টেনে আনছো? আরে বলো না, শুনতে ইচ্ছে করতেছে। না, ভালো লাগছে না। আচ্ছা এটা তো বলো, অনেক তোমাকে কেমন ঠকালো? আমাদের বিয়ের 4 মাস আগে অনেক বিয়ে করে। অনেক বিয়ে করার আগে আমাকে কোনো ধরনের আকার ইঙ্গিত দেয়নি, অথচ অনেক বলেছে ওর বাবার কথাতেই নাকি বিয়ে করতে হয়েছে। ওই যে বললাম, আমাদের রিলেশনের শুরুতেই আমাকে বলেছে আমরা পালিয়ে বিয়ে করব। অনেকের অ্যাক্সিডেন্টের প্রায় 3 মাস পরে আমাদের আবার দেখা হয়। অনেক ঢাকায় এসেছিল।
আমাদের রিলেশন কন্টিনিউভাবে চলতে থাকে। আমাদের টোটাল দেখা হয়েছে 13 বার। ওর সাথে আমার রিলেশন ছিল 2 বছরের মতো। অনেক যখন বিয়ে করে তার সপ্তাহ খানেক আগে আমাকে একটা কাজের কারণ দেখায়। আমাকে এটাও বলে রেখেছিল যে অনিকের ফোন না পাওয়া পর্যন্ত আমি যেন ফোন না দিই। অনিকই আমাকে কল দিয়ে কথা বলতো। টানা 4 দিন অনিকের কোনো খোঁজ খবর নাই। আমিও বেশ চিন্তায় পড়ে গেলাম, অনিকের কোনো সমস্যা হলো না তো। রাত 11টার দিকে আমি অনিকের নাম্বারে কল দিই। অনেক সাধারণত 11টার দিকেই আমাকে কল দিত, তাই আমিও ওই টাইম অনুযায়ী ফোন দিই। 2 বার ফোন বেজে কেটে গেল, রিসিভ করলো না। আধা ঘন্টা পরে আমি আবার ফোন দিই। ফোন দেওয়ার পরে রিসিভ হয়। অপর প্রান্ত থেকে, হ্যালো, কে? আমি নিশু বলছি। অনিক কোথায়? ওর কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হবে না, অনেক ফ্রেশ হতে গেছে। ও আচ্ছা, আপনি অনিকের কি হন? আমি অনিকের ওয়াইফ। হোয়াট? ফাজলামি করছেন না তো? আরে ফাজলামি করার কি আছে? আপনি কে বলেন তো? আমি অনিকের গার্লফ্রেন্ড। তার মানে আপনি সেই মেয়ে? অনিকের কাছে ফোনটা দিন। হুম, অনিকের সাথে আর আপনার কথা বলতে হবে না। আপনি দয়া করে আর অনিকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। অনিক এখন ম্যারিড, আর ওর একটা সংসার আছে। যা হয়েছে ভুলে যান আপনি। আমাদের ভালো মতো থাকতে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিল। আমি আর ফোন দিতে গেলাম না। জানো নিবিড়, তখন ফোনে ঠিক মতো কথা বলতে পারলেও একটু পরেই আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছিল। কোনো শক্তি পাচ্ছিলাম না। মোটামুটিভাবে সচল হয়ে আমি ডিসিশন নেই, সুসাইড করব। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে যেই ঝুলতে যাব, তখন আমার মস্তিষ্কে কড়া নাড়া দেয়। আমার তো মা বাবা আছে, আমি কেন সুসাইড করব? এরপরে প্রতিজ্ঞা দেই, আমার যে স্বামী হবে তাকে অনেক ভালোবাসবো। আমি সুখে আছি শুনে অনেকের হিংসে লাগুক। এতটুকু বলেই নিশু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমি নিশুর কপালে আলতো করে একটা চুমু এঁকে দেই। ঢাকায় ফিরে আসার সপ্তাহখানেক পরে নিশু আমাকে বলতেছে নিশুর শরীর নাকি খারাপ লাগতেছে, কেমন যেন অস্থিরতা লাগছে। বিকেলবেলা নিশুকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। সমস্ত কিছু চেক আপ করিয়ে ডাক্তার একটা পজিটিভ রেজাল্ট দেয়। ডাক্তার জানায় নিশু মা হতে চলেছে। ওর মাঝে 2 মাসের সন্তান বেড়ে চলছে। আমরা অনেক খুশি হয়েছি তখন। সুখবর নিয়ে আমরা বাসায় ফিরে আসি। নিশুর বাবা মাও অনেক খুশি হয়েছে। নিশুর প্রতি আমার কেয়ারিং আরো অনেক গুণ বেড়ে যায়। এক পলকও নিশুকে আমার চোখের আড়াল করি না। কিন্তু এই কেয়ারিং আর ভালোবাসা নিশুকে বেশি দিন দিতে পারেনি। আমার ভিসা প্রসেসিং হয়ে গেছে। 1 মাস পরে আমার ফ্লাইট। আমার কোনোভাবেই যেতে ইচ্ছে করছে না নিশুকে রেখে, আর নিশুও যেতে চাচ্ছে না। নিশুর গর্ভে যখন আমার 5 মাসের মেয়ে, তখনই চলে যেতে হলো ফিলিপাইন। দীর্ঘ 5 বছর পরে দেশে ফিরলাম। বসে আছি নিশুদের বাসায়। সোফায় আধা ঘন্টা ধরে বসে আছি। নিশুর বাবা কাজের দোহাই দিয়ে বাসা থেকে বের হয়ে গেল, আর নিশুর মা ঘরের কাজে ব্যস্ত। বাসায় আর কাউকেই দেখতে পাচ্ছি না। আরো কিছুক্ষণ বসে থেকে ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার বাইরে সময় কাটিয়ে রাত প্রায় 10টার দিকে কলিং বেল বাজানোর পরে দরজাটা খোলার সাথে সাথেই নিশু শক খাওয়ার মতো তাকিয়ে আছে। নিশু চাইতে আমি আরো বেশি অবাক হলাম, কারণ নিশুর বাবা মা আমাকে বলেছিল যে নিশুর সাথে তাদের নাকি কোনো সম্পর্ক নাই। তাহলে নিশু তাদের কাছে কি করতেছে? তাহলে কি সবকিছুই নিশুর বাবা মা এর পিছনে আছে? কিছু না বলেই নিশুর পাশ কাটিয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। গুটি গুটি পায়ে নিশু আমার পাশে এসে দাঁড়ালো। 1 গ্লাস পানি দাও তো নিশু। তুমি এখানে কেন? তোমার বিয়েতে এনজয় করবো বলেই তাড়াতাড়ি চলে আসলাম। কেন, তুমি তো ইনভাইট করলে আমায়। দেখো, আমি কোনো ঝামেলা চাই না। তুমি দেশে এসেছো, বেশ ভালোই করেছো। খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পেয়ে যাবে। নাইসা কোথায়? চুপ কেন, বলো নাইসা কোথায়? দত্তক দিয়েছি। হোয়াট? ইয়েস, আমার এক আত্মীয় নাইশাকে দত্তক নিয়েছি। কার অনুমতিতে দত্তক দিয়েছো? যদি তোমার কাছে রাখতে সমস্যা হতো আমাকে জানাতে, বিদেশ থেকে চলে আসতাম। এত কিছু বাদ, কি চাও তুমি? আগেই তো বলেছি তোমার সাথে আমি সংসার করব না। আর তাছাড়া কিছুদিন পরেই আমার বিয়ে। আর জানো তো কার সাথে আমার বিয়ে? অনিকের সাথেই। কি চাই জানতে চাও? জানতে চাই।
তার আগে তোমার বাবা মাকে ডাকো এখানে। নিশোর মা বাবাকে ডাকতেই তাদের রুমে চলে গেছে। আমি সোফায় বসে পা নাড়াচ্ছি আর গুনগুন করে গান গেয়ে যাচ্ছি। একটু পরেই তারা আমার সামনে এসে হাজির। আমি বসা থেকে দাঁড়িয়ে লম্বা একটা সালাম দিলাম। নিবিড়, আমরা ক্লিয়ার কাট কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। জি বলুন। আমরা নিশুকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছি, আশা করি কোনো ঝামেলা করবে না। বাবা, আপনার কথা হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। আপনারা জানেন তো নিশু আমার স্ত্রী, আমি ওর বয়ফ্রেন্ড না। আপনারা মিলেই আমাদের বিয়ে দিয়েছেন, আমাদের একটা মেয়েও আছে। আমি কি এমন করেছি যে আপনারা সেই 2.5 বছর থেকে আমার সাথে এমন করতেছেন? তোমার কাছ থেকে আমি কি পেয়েছি? অথচ অনেক নামের ছেলেটা আমাকে অনেক কিছুই দিয়েছে, রক্ষা করেছে আমার মান ইজ্জত। আর তাছাড়া নিশু অনেককে ভালোবাসে, ওরা বিয়েও করতে চায়। আমি কিছুই বলছি না। নিশু আমাকে বলেছে আমি কি চাই। তাহলে শুনুন, আমি চাই আপনার বাসায় আমাকে কিছুদিন আশ্রয় দিবেন, আপাতত এইটুকু। কিসের জন্য তুমি আমাদের বাসায় থাকবা? আর 2-1 দিনের মধ্যেই তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবা। সো আমাদের বিরক্ত করবা না। আপনাদের এই যে বড় কথা একসময় ঠিকই চুপসে যাবে। যাই হোক, আমিও বাড়াবাড়ি করতে চাই না। আগামীকাল সবকিছু নিয়ে আপনাদের বাসায় আসছি। এখন আসি, সরাসরি হোটেলের দিকে রওনা দিলাম। আপাতত আমার তাদের কিছু বলার নেই, সময় হলে সবই ঠিকঠাক হয়ে যাবে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার মেয়ে আশেপাশে একটা বাড়িতে আছে। আর যে মহিলা নায়িকাকে দত্তক নিয়েছে সেই মহিলা পেশাগত একজন নার্স। পরের দিন সকালে চলে গেলাম সেই মহিলার বাসায়। আমাকে দেখে সেই মহিলা থমকে গেছে। কেন থমকে গেছে বুঝলাম না। ভেতরে আসতে পারি? আপনি আপনি দেশে আসলেন কবে? আমাকে চেনেন আপনি? হ্যাঁ, চিনব না কেন? নায়শার বাবা আপনি? নিশু আমাকে আপনার পিক দেখিয়েছে। এখানে দাঁড়িয়ে কথা বলবো? না না, ভেতরে আসুন। আমার মেয়ে কোথায়? বাসায় নেই, পাশের ফ্ল্যাটে হয়তো খেলতে গিয়েছে। এখানে নিয়ে আসুন, আমি ওকে নিতে আসছি, আমার সাথে যাবে। নিতে আসছেন মানে? আমি নায়শাকে সারা জীবনের জন্য নিয়ে এসেছি। আপনিও দেখছি ঝামেলা পাকাতে পারেন। বের হন এখান থেকে। আমি আগেই জানতাম আপনি ওকে নিতে আসবেন। রাতে নিশুই ফোনে জানিয়েছিল। আপনাকে বাসার মধ্যে ঢুকতে দেওয়াই অপরাধ হয়েছে। ভালোই ভালোই বলছি, চলে যান। আপনি যে হসপিটালে আছেন সে হসপিটাল থেকে 6টা শিশু চুরি হয়েছে, তা জানেন তো? জানি তো। আপনি সেই 6টা শিশু চুরি করেছেন। মানে কি সব বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি, আপনি যদি ভালোই ভালো আমার নায়িকাকে আমার কাছে ফিরিয়ে না দেন, তাহলে কিছুক্ষণ পরেই পুলিশ ফোর্স নিয়ে এসে আপনাকে থানায় ভরে দেবো, সাথে যাবে আপনার চাকরি। আপনি মিথ্যা অপবাদ দিয়ে কিছুই করতে পারবেন না। আমার কাছে ডকুমেন্টস আছে নায়শাকে আমার কাছে রাখার। আপনার নামে অলরেডি ডায়েরি করা হয়ে গেছে, এত কিছু বলার সময় আমার নেই। যান নিয়ে আসুন নায়িকাকে। নায়িকাকে নিয়ে নিশুদের বাসার মধ্যে ঢুকে গেলাম। আমার সাথে নায়িকাকে দেখে সবার চোখ কপালে। মনে হইতেছে কোনো অসাধ্য জন্য আমি সাধন করছি। আম্মা, আমাদের রুমটা কোন দিকে? কিসের রুম? কেন, আমি নায়িশার নিশু ঘুমাবো যে রুমে। দেখেন না নায়িশা ঘুমাচ্ছে। নিবিড়, বেশি বাড়াবাড়ি করতেছো। নিশুর বাবা, এদিকে আসো তো। নাইশা এখানে কিভাবে? আর নিবিড়ের সাথেই আসলো কিভাবে? আমি নায়িশাকে জুসের সাথে স্লিপিং পিল খাইয়ে নিয়ে এসেছি, সমস্যা নেই, ক্ষতি হবে না। আচ্ছা বলুন, রুমটা কোন দিকে? নায়িশা ঘুমাচ্ছে তো? সোফায় রাখো আর পুলিশকে ইনফর্ম করার আগে এখান থেকে চলে যাও। আচ্ছা, আজকে রাতটা তো থাকি, তারপর না হয় চলে যাব। আচ্ছা, নিশুকে তো দেখতেছি না, ও কোথায়? অনেকের সাথে ঘুরতে গেছে। আচ্ছা, রাতের বেলা নিশুদের বাসায় সবাই চুপচাপ হয়ে বিছানার উপর গোল হয়ে বসে আছে। আমিও তাদের পাশে গিয়ে বসলাম। সবাই আমার দিকে খুব রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তাকে থাকলে আমার কি, আমার নাশিকে তো পেয়েছি। আমিও তাদের পাশে গিয়ে বসলাম। মাত্র তো 7 কোটি টাকা বাবা, আপনি তো অনেক টাকার মালিক। আর এত টাকার গরম দেখান আপনার বন্ধুর টাকায়। এখন ভাবুন তো, আপনার বন্ধুকে এই 7 কোটি টাকা ফিরিয়ে দিতে না পারলে কি হবে? আচ্ছা ঘুমাতে যাই, কালকে তো এই বাসা ছেড়ে দিতে হবে আমার। আমার চিন্তা হচ্ছে 7 কোটি টাকার মামলায় হিমশিম খাচ্ছে নিশুর বাবা। অন্যদিকে আজকে সকল ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তার। আমাকে সবাই দোষারোপ করতেছে, সবকিছু নাকি আমিই করছি। সকালবেলা থেকে নায়শা এক নাগাড়ে কেঁদেই যাচ্ছি, কোনোভাবে নায়শার কান্না বন্ধ করা যাচ্ছে না। আসলে নিজের বাবা মায়ের পরিচয় যদি সেই শুরু থেকে না জানে তাহলে চিনবে কিভাবে? কষ্টে আমার বুকটা খন্ড খন্ড হয়ে যাচ্ছে। আমি নায়শার বাবা, অথচ নায়শাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। আমি চিন্তা করছি নায়শাকে নিয়ে খুব সুন্দর একটা স্থানে ঘুরতে যাব। যদি নায়শা আমাকে না চিনিয়ে থাকে তাহলে আমার সাথে নেবো কিভাবে? নিশুর হবু জামাই অনেক রাত পেরিয়ে যেতে না যেতেই এই বাসায় হাজির। অবশ্য আমাকে দেখেছে কিন্তু কোনো কথাই বলেনি। আচ্ছা,
কোনো স্ত্রীর স্বামী যদি আরেকটা বিয়ে করে তাহলে সেক্ষেত্রে মেয়েরা তাদের সতী। কিন্তু আমার বউয়ের আমি থাকতে যদি আর একটা স্বামী থাকে তাহলে আমার তাকে কি বলে ডাকা উচিত? সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করতেছে আর আমি নাইসার কান্না থামাতে ব্যস্ত। কাপড় চোপড় গুছিয়ে তাদের সামনে গিয়ে বললাম, বাবা আপনার সমস্ত সম্পত্তি মিলিয়ে টোটাল কত টাকা হতে পারে? ফাজলামি করিস? আনুমানিক 14-15 কোটি তো হবেই। অনেক আমার দিকে রাগান্বিত ভাবে তাকিয়েছে, মনে হচ্ছে আমাকে খুন করবে। তোকে আমি জেলে ঢুকিয়ে দিব, হারামির বাচ্চা। মোটেই এই চিন্তা করবেন না, আমি হিসাব নিকেশে বেশ পাকা। বরং চিন্তা করুন 7 কোটি টাকা কিভাবে ম্যানেজ করবেন। আচ্ছা আসি, আমার আর নাইসার জন্য দোয়া করবেন। আমার কথাগুলো করুণ দৃষ্টিতে তাকিয়ে শুনছিল নিশু। আসলে আমার জানা নেই কেন নিশু আমার সাথে এমন করলো। বিয়ের পর তো নিশু আমাকে অনেক ভালোবাসতো, এমন তো না যে আমি নিশুকে ভালোবাসতাম না। কখনো তো নিশু কোনো কিছু নিয়ে আমাকে কিছু বলেনি। নাকি এদের মাঝে কিছু একটা খটকা আছে? আমার সবকিছু ক্লিয়ার করে নিতে হবে। খুব কষ্ট হচ্ছে নিশুর জন্য, বারবার মিস করছি নিশুকে। নাইসাকে নিয়ে অনেক দূরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। ঘুমিয়ে আছে মেয়েটা, সেই সকাল থেকে কেঁদে নাক মুখ লাল করে ফেলেছে। আমার দরকার টাকা, 7 কোটি টাকা। অন্যদিকে ফেসে আছে নিশুর বাবার বন্ধু। আসলে কিছুই করার ছিল না। তাকে আমার হাতিয়ার বানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। 2 দিন পরে নিশু আমাকে কল দিয়ে যাচ্ছে। আমি অবাক হচ্ছি, আমার নাম্বার নিশু পেলো কোথায়? কয়েকবার ফোন বাজার পরে পিক করলাম। আজকে হঠাৎ জরুরি তলব যে। সবই পরে বলছি, আগে বলুন আপনি কোথায়? আমি আছি আপনার আশেপাশে। দেখা করতে চাই আপনার সাথে, বলুন আমি কোথায় আসবো? নিশুর কথায় আমার খটকা লাগলো। কোনো ঝোল ঝামেলা পাকাবে না তো? নাকি ওরা আইনের কোনো ব্যবস্থা করছে? আমি যদি ফেঁসে যাই তাহলে তো আমার অনেক সমস্যা। সবকিছুই আমার হারিয়ে ফেলতে হবে। একটু ভেবে জবাব দিলাম, আজ বিকেলে জাস্ট 4টায় বাসের সামনে দাঁড়াবে। একটা কালো রঙের গাড়ি তোমার সামনে দাঁড়াবে। টপ করে সেই গাড়িতে উঠে পড়বে। খবরদার কোনো চালাকি করার ট্রাই করবে না। চালাকি করতে গেলে কিন্তু আরো বিপদে আসবে। আচ্ছা ঠিক আছে। নিশুর ফোন কেটেই ফোন দিলাম নিশুর বাবার বন্ধুকে। সেই কবে যোগাযোগ করার কথা, অথচ তাদের কোনো সাড়া পাচ্ছি না। হ্যালো মিস্টার আশরাফ, কি ব্যাপার আপনার? আপনার হাতে সময় আছে কিন্তু আর 5 দিন। তুমি কি আমাকে নিশুর বাবার মতো ফকির বানিয়ে দেবে? কি বলছেন আঙ্কেল? আপনি চাইলে তো নিশুর বাবার সমস্ত সম্পত্তি কিনে নিতে পারেন। তাহলে তো মনে হয় না টাকা নিয়ে দৌড়দৌড়ি করা লাগবে। আমি এখন কি করতে পারি তুমি বলো বাবা। কি করবেন তা আপনার ব্যাপার। আমার চাই টাকা। আর মনে আছে তো, আইনের কথা মোটেই ভাববেন না। জীবন কিন্তু 3টা, আপনার স্ত্রী, ছেলে আর ছেলের বউ। এখনো তারা রাজার হালে আছে। তবে সময় মতো টাকা না পেলে কিন্তু অনেক খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। 2 দিন পরে আমি মেসেজে লোকেশন বলে দেবো, জায়গা মতো টাকা পাঠিয়ে দেবেন। ওকে ওকে। আশরাফ হোসেন, নিশুর বাবার বন্ধু। কিডন্যাপ করা হয়েছে তার স্ত্রী, ছেলে আর ছেলের বউকে। নিশুর বাবার যতটা ব্যবসা আছে সবগুলিতেই তিনি শেয়ারে আছেন। এসব ভাবতে ভাবতে নিশুর বাবার ফোন। ওয়াও, এখন নিজের কাছে অনেক ভালো লাগতেছে। 7-5 না ভেবেই ফোন রিসিভ করলাম। শ্বশুর আব্বা, কি খবর বলেন তো? নিবি, সব কিছু বন্ধ করো। আমি নিশুকে অনিকের সাথে বিয়ে দেব না। তোমার নিশু তোমার কাছেই থাকবে। এসব কি বলছেন? আমি তো নিশুকে আর চাই না আমার করতে। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। আর আশরাফকে দিয়ে যে প্ল্যান করেছো তাতেই আমার সমস্ত ব্যবসা হাতছাড়া হতে যাচ্ছে। সাথে যাচ্ছে আমার বাসভবন ফ্ল্যাটটাও। আমি কি করতে পারি বলুন? অনেকের বাবার অনেক টাকার মালিক, তার কাছে চাইলে তো মনে হয় পাবেন টাকা। কি বলছো এসব? হ্যাঁ, আর তা যদি না পারেন তাহলে সরকারের কাছ থেকে লোন নিয়ে তার টাকা পরিশোধ করে দিন। দেখো নিবি, তুমি কিন্তু অনেক বেড়ে গেছো। আমার বন্ধু আমার কাছে 1 টাকাও পায় না, অথচ তাকে দিয়ে ব্ল্যাকমেল করতেছো আমাকে। অলরেডি কিছুক্ষণ আগে পুলিশ বাসায় এসে ওয়ারেন্ট দিয়ে গেছে। আমি কি করব বলুন? আমার যে টাকা চাই চাই চাই। আমি 1 টাকাও দিচ্ছি না, তুই যা করার করিস। সময় হলে সবই দিবেন। আমাকে 5টা বছর অনেক জ্বালিয়েছেন, সব চুপচাপ ভাবে মেনে নিয়েছি। এখন আমার টাকা চাই। দেখে নিস আমি কি করি, তোকে আমি নিজ হাতেই খুন করব। আপনি নিজেকে কিভাবে সামলাবেন সামলান। আপনার বন্ধুর নতুন বাড়িটা অলরেডি বোম ব্লাস্ট হয়ে গেছে, যার জন্য আপনিই দানি। টাকার বদলা নিতে আপনি এসব করতেছেন? হোয়াট, কি বলছিস এসব? জি হ্যাঁ। নিবি, তোর মরার সময় হয়ে গেছে। শ্বশুর আব্বা, আমার ছোট কাকার সাথে আমার শাশুড়ি আমাকে বিয়ে দিতে চাচ্ছি, কি বলেন? বেয়াদ্দপ, বেয়াদ্দপির একটা সীমা আছে। তুই হয়তো জানিস না আমি তোর কি করতে পারি, কিন্তু তুই আমাকে আশরাফকে দিয়ে যেভাবে ফাঁসাচ্ছিস তার জন্য কিছু বলতে পারছি না। পয়েন্ট এখানে। যাকে সময় নেই আমার। টাকার বিষয়ে কি করবেন করুন। বিকেল 4টার দিকে নিশুর ফোন।
ফোন দিয়ে আমাকে জানালো সে বের হয়েছে। নিশুর বাসার সামনে আমার পাঠানো গাড়িতে নিশুকে নিয়ে আসা হলো। শহর থেকে অনেক ভেতরে নিশুকে নিয়ে আসা হলো। আমার মেয়ে নাইশাকে নিয়ে আমরা একটা হোটেলে উঠেছি, কিন্তু এই মুহূর্তে আমার নিশুর সামনে যাওয়া সম্ভব না। সময় হলে নিশুর সামনে যাব। আপাতত নিশু নাইশার কাছেই থাকবি। নিশুকে যখন আমার স্থানে নিয়ে আসা হলো তখন আমাকে ফোন দিল। নিবিড়, কই তুমি? আমি আপনার পাশাপাশি আছি। আপনার কোনো সমস্যা হলে এই হোটেলে আমার লোক আছে, তাকেই বলবেন। আর খবরদার এই হোটেলের বাইরে বের হওয়ার ট্রাই করবেন না। আমার তো তোমার সাথেই কথা বলার ছিল। আপাতত কোনো কথাই নেই। আর হ্যাঁ, আপনার মোবাইল ফোনটা আমার লোক গিয়ে নিয়ে আসবে। কিন্তু কোনো কিন্তু নেই, যেটা বলেছি সেটাই করেন। ফোন কেটে দিয়ে আমার কাজে আমি চলে গেলাম। এখন দরকার আমার কাকা, যাকে কিনা নিশুর বাবা অনেকদিন আগেই অপমান করেছিল। খুব ছোট্ট একটা সাহায্যের জন্য পাঠিয়েছিলাম নিশুর বাবার কাছে। অনেক অপমান করে প্রায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আমার কাকাকে। যে কাকা কিনা নিজের সন্তানের লালন পালন করে আমাকে বড় করছে, কোনোদিন বাবার অভাব বুঝতে দেয়নি। এখন আমার তাকে খুব প্রয়োজন। একদিন যায়, 2 দিন যায়, কারো কোনো খবর পাচ্ছি না। না যোগাযোগ করছে নিশুর বাবা, না করছে আশরাফ হোসেন। আশরাফ হোসেনকে ফোন দিলাম। হ্যালো, নিবিড় বলছি। সবকিছু কি ভুলে গেলেন? না বাবা, ভুলি নাই। নিশুর বাবা তো টাকা ম্যানেজ করতে পারছে না, আমি তোমাকে কিভাবে টাকা দেব? আমি কিন্তু আগেই বলেছিলাম এই টাকার উসিলায় কিন্তু আপনি মোটা অঙ্কের লাভ পেতে পারেন। কিভাবে? ব্যাংক থেকে লোন নিয়ে টাকাটা আমায় দিয়ে দিলেই পারেন, আর সেই সাথে চিনিয়ে নেবেন নিশুর বাবার শেয়ারের সমস্ত ব্যবসা। কি বলো নিবিড়, আমি এভাবে আমার বন্ধুকে ঠকাতে পারি না। ঠিক আছে, তা আপনার ব্যাপার, আমার টাকা পেলেই চলবে। নিবিড়, তুমি ওদের কারো ক্ষতি করো না প্লিজ। সময় মতো টাকা না পেলে ক্ষতির চাইতে অনেক কিছু হতে পারে। আপনিও কিন্তু সম্পত্তি হারিয়ে ফেলবেন। এখন বোঝেন কি করবেন আপনি। ওকে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু রাতের বেলায় হোটেল ঘেরাও করছে পুলিশ। আমি বিকেল বেলায় আরেকটা হোটেলে অবস্থান করছি, তা হয়তো নিশু জানেই না। এই পুলিশ কি তাহলে নিশুই খবর দিয়েছে? কি জানি, পুলিশ আমাকে খুঁজে পাবে না এটা জানে। সবকিছু ঘোলাটে হয়ে গেল। নাইসার নিশুকে হোটেল থেকে নিয়ে গেল। চিন্তা হতে লাগলো খুব। কোনো কিছু ভেবে না পেয়ে আমি ফোন দিলাম আমার বন্ধুকে। আমার বন্ধু পুলিশ অফিসার। এসব ব্যাপারে আমার বন্ধু সবই জানে, যাকে কিনা মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলেছি, যার কারণে আমি অনেকটা সেফ থাকতে পারবো। বন্ধুকে বলে নিশু আর নাইশাকে থানা থেকে বের করলাম। আপাতত বন্ধুর হেফাজতে রাখতে বললাম। 2 দিন পরে আশরাফ হোসেনের সাড়া পেলাম। তিনি আমাকে ফোন দিয়ে জানালেন যে সমস্ত টাকা নাকি তিনি ম্যানেজ করেছেন। কিভাবে ম্যানেজ করছেন তা আমার জানার দরকার নেই, আমার টাকাটা পেলেই চলবে। আমি আশরাফ হোসেনকে বললাম টাকাটা রেডি রেখে বাসায় আসতে, যে কোনো সময় টাকা নিয়ে আমার কাছে আসতে বলবো। কিন্তু এত টাকা কিভাবেই বা তিনি বহন করবেন? তিনি চাচ্ছেন চেকের মাধ্যমে টাকাটা আমাকে দেবেন। চেকের মাধ্যমে টাকা নিলে আমি নির্ঘাত ফেঁসে যাবো। আমার যে নগদ ক্যাশ, আমার কথা অনুযায়ী তিনি টাকা ম্যানেজ করেছেন। পরের দিন ঠিক রাত 11টার সময় আশরাফ হোসেনকে কিডন্যাপ করলাম। আশরাফ হোসেন বুঝতেই পারলেন না তিনি এভাবে কিডন্যাপ হয়ে যাবেন। আশরাফ হোসেনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তাকে কিডন্যাপ করেছি। এর কারণেই হয়তো পুলিশকে ইনফর্ম করেও কিছু করতে পারেনি। কিডন্যাপ করা হয়েছে বেশ ভালো কথা। তার বাসায় কোনো টাকাই খুঁজে পাওয়া গেল না। তার মানে আশরাফ হোসেনের বাসায় 1 টাকাও রাখেনি। পরে আশরাফ হোসেন স্বীকার করলেন যে টাকা সে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলেনি। কিছুই করার নেই, কিডন্যাপ করে আমাদের স্থান মতোই আশরাফ হোসেনকে নিয়ে আসা হলো। বন্ধুকে বলে নাইশা নিশুকে আমার কাছে নিয়ে আসা হয়েছে। আমার ছোট কাকা আর নিশুর বাবা মা সবাই এক জায়গায়, এখন অন্য এক শহরে নতুন এক ফ্ল্যাটে সবাইকে এক জায়গায় রাখা হলো। আশরাফ হোসেন, দিন আমার 7 কোটি টাকা, বুঝিয়ে দিন। আমার পকেটে সব টাকা চেক সই করা আছে। এবার তুমি আমার স্ত্রীর ছেলে আর ছেলের বউকে ছেড়ে দাও। নিন, এখানে সই করুন। আপনি যে টাকা দেবেন আমায় তার ডকুমেন্ট তো রাখা লাগবে, তাই না? আচ্ছা, সই করে দিচ্ছি। আশরাফ হোসেন সই করে দিল। এই নিন, আপনি এখানে সই করেন। নিশুর বাবাকে বললাম এইটা কিসের জন্য? আগে সই করুন, এত সময় আমার নাই। আমি দিব না সই। আপনি সই না করলে মাথার এক পাশ থেকে আরেক পাশ দিয়ে গুলি বের হতেও সময় লাগবে না। আর কিছু বলার আগেই সই করে দিল। কাগজটা ছোট কাকার হাতে দিয়ে বললাম, কাকা এ নাও, এরা নতুন ফ্ল্যাটের কাগজপত্র। আজ থেকে এই ফ্ল্যাটের মালিক তুমি। তোমাকে না কিছু টাকার জন্য অপমান করেছিল, সে অপমানের জবাব স্বরূপ আমি তোমাকে এটা দিলাম। নিশুর হাতে 4,10,000 টাকা দিয়ে বললাম, এখানে কাবিনের টাকার দ্বিগুণ টাকা আছে। আশা করি আমার সাথে আর কোনো ঝামেলা পাকাবেন না। আর হ্যাঁ, এর ভিতরে ডিভোর্স পেপার আছে, আপনি দেওয়ার আগেই আমি আপনাকে দিলাম। নিবিড়, আমি এসব কিছুই চাই না, আমি তোমাকেই চাই। আমি এতদিন বাবার কথার জন্য নিজে অন্ধের দিকে চলে গিয়েছিলাম। বাবা আবার টাকার লোভ শিখিয়েছিলেন। সরি, আমার কিছুই শোনার নেই। এই যে আশরাফ হোসেন, আপনি বাসায় চলে যান। আপনার বাসায় গিয়ে দেখবেন সবাই ঠিকঠাক মতো আছে। আর এই যে কাগজ দেখছেন না, সই তো করে দিলেন। এটা কিসের জানেন? না, কিসের? আপনার যে নতুন 2টা ফ্ল্যাট হয়েছে না, 12 তলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মালিক আমি এখন, বুঝলেন? 5-5টা বছর আমি ফিলিপাইন কাটিয়ে দিয়েছি। আপনি কি করছেন?
আমাকে 1 টাকা না দিয়ে সব টাকা নিশুর বাবার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। তার জন্য এই ফ্ল্যাটটা নেওয়া। আর তাছাড়া সরকার যদি আমাকে এই 7 কোটি টাকার মূল উৎস জানতে চায়, কি জবাব দেবো বা কি দেখাবো? তার জন্য আপনাদের কাছ থেকে টাকার সাথে এইসব নিয়েছি। বাবা, আমার তো কোনো দোষ ছিল না, যা করেছি নিশুর বাবার জন্যই করেছি। আপনি চাইলে দিতে পারতেন আমাকে টাকা। কামলা খাটিয়েছেন আমায় আপনারা এত কিছু প্ল্যানের জন্য। আমার পুলিশ অফিসার বন্ধুর কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম। সেই 10 লাখ টাকার সাথে আরো 20 লাখ টাকার চেক দিয়ে আমি নাইশাকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। নিশুর চোখের চিকচিক করা পানি দেখে আমার চোখের কোণেও পানি জমা হয়েছে। সব সময় চোখের পানি পড়ার কোনো মানে থাকে না। আমি জানি নিশু আমার সাথে এসব কেন করছে। সবকিছুই আমি অনেকের কাছ থেকে শুনতে পেরেছি। আমি দেশের বাইরে যাওয়ার পরে নিশুর আর অনেকের আবার যোগাযোগ হয় ফেসবুকের মাধ্যমে। এরপরে ওরা নাকি দেখাও করে, অনেক মেডিকেল পাস করে বের হয়, নতুন চাকরি করে। তখন হঠাৎ করে নাকি নিশুর বাবার কিছু টাকার প্রয়োজন পড়ে, সেই টাকা নাকি অনেক দিয়েছে। এরপরে নিশুর বাবা পাল্টি খায় আমার উপরে। আস্তে আস্তে নিশু অনেকের মায়ায় পড়ে। অনেকের মাঝেই ওর স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে ডিভোর্স দিয়ে পেতে চায় নিশুকে। নিশু ভুলে যায় আমাকে আর নিশুর পেটের সন্তান মানে আমার নাইশাকে। কখনো এদের কাউকে ক্ষমা করবো না। তারা যেমন আমার সাথে আমার অবুঝ মেয়েকে ঠকিয়েছে, আমার মেয়েকে বঞ্চিত করেছে বাবা মায়ের ভালোবাসা থেকে, আর না করে এর বদলা তো নিতেই হবে। হ্যাঁ, নিতে পেরেছি বদলা। ধন্যবাদ আমার শাশুড়ি আমাকে। তিনি আমাকে সবকিছু জানিয়েছেন। তার কারণে আমি অনেক কিছু জানতে পেরেছি। 10টা খারাপ কিটের মধ্যে ভালো কেউ তো থাকে, আর তিনি হলেন সেই ভালো মানুষটি, যার কারণে আমি এত কিছু করতে পেরেছি। জানি না নিশুকে মায়ের নিতে পারবো কিনা, কিন্তু নিশুর মায়ের কথাও ফেলতে পারবো না আমি। তিনি তো মায়ের মতোই। মা কিছু চাইলে না দিয়ে বা কিভাবে পারবো?